স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। 4 দিনের রাষ্ট্রীয় সফরে কাতারে দোহায় পৌঁছে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দোহায় আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণের উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় দেশ ছাড়েন তিনি। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। কাতারের স্থানীয় সময় রাত 9:40 দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডক্টর ইউনূসকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। সেখানে তাকে লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পোস্টে ভেরিফাইড পেজে এই তথ্য নিশ্চিত করেছেন। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে সংস্কার ইস্যুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবে মতপার্থক্য দেখা দিয়েছে। সংবিধানের মূলনীতি পরিবর্তনে বিএনপির আপত্তি থাকলেও একমত এনসিপি, আবার এতে আংশিক দ্বিমত থাকলেও সহমত জামায়াত ইসলামের। এরকম আরও অনেক ইস্যুতেও ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশ্লেষকরা বলছেন, সংস্কার নিয়ে কমিশনের কাছে স্ব দলের প্রস্তাব চাপালে ঐকমত্যে পৌঁছানো কঠিন হবে, যাতে দেরি হতে পারে নির্বাচনের প্রস্তুতি পর্ব। চারিদিকে চলছে রাজনৈতিক নানা আলোচনা, তার মধ্যে অন্যতম ইস্যু সংস্কার। আর সেই সংস্কার প্রশ্নে ঐক্যমত গঠনের লক্ষ্যে 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত কমিশন। যেন বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়। প্রশ্ন উঠছে, সংস্কার নিয়ে কতটা একমত হতে পারছে রাজনৈতিক দলগুলো। কিছু কমন সংস্কার, যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে 2 জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দলের, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা, এসব কিছু প্রস্তাবে বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি এনসিপির তেমন আপত্তি না থাকলেও অনেক বিষয়ে আছে দ্বিমত। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র প্রস্তাবিত এমন সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে বিএনপি একমত নয়, কিন্তু এতে পুরোপুরি মত দিয়েছে এনসিপি। অন্যদিকে বহুত্ববাদ ছাড়া জামায়াতও এতে একমত পোষণ করেছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলো নিয়ে অগ্রসর হব। আবার জাতীয় সাংবিধানিক কমিশন বা এনসিসি গঠনে সংস্কার কমিশনের প্রস্তাবে যেমন বিএনপির আপত্তি আছে, তেমনি এ নিয়ে জামাতও একমত নয়। তবে রাষ্ট্রের নাম পরিবর্তন করে নাগরিকতন্ত্র বা জনগণতন্ত্রী বাংলাদেশ করার প্রস্তাবে বিএনপি, জামাত, এনসিপি সহ অন্য দলগুলো একমত নয়। তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামই চায়। বর্তমান সংবিধান বাতিল করে এনসিপি যে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের কথা বলছে, তাতে আবার সায় নেই বিএনপি, জামাত সহ অন্য দলগুলোর। সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। সরকারের মেয়াদ 4 বছর করার প্রস্তাবে প্রায় সব দলই আপত্তি তুলেছে। আগের 5 বছর মেয়াদি বহাল রাখার পক্ষে তারা। একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধানের পদে না থাকার বিষয়ে বড় আপত্তি বিএনপির। তবে জামায়াত বলছে, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এক ব্যক্তি হলেও দলীয় প্রধান অন্য কেউ থাকতে পারেন। বিশ্লেষকদের মতে কেউ কেউ বলছেন, দলগুলো সংস্কার কার্যক্রমে অনেক বেশি আন্তরিক না হলে এটা বাস্তবায়ন কঠিন হবে। যত বেশি কম অনৈক্য দ্বিমত তৈরি হবে, তত জিনিসটা সামনে এগোবে। আর যত বেশি মতবিরোধ তৈরি হবে, তত সময় ক্ষেপণ সময়টা বেশি লাগবে। অবশ্য সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। সংবিধানের এমন 70 অনুচ্ছেদের পরিবর্তনে কোনো দলই একমত নয়। ঐক্যমত কমিশনের সবশেষ বৈঠকে একজন ব্যক্তি টানা 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পর একবার বিরতি দিয়ে ফের প্রধানমন্ত্রী হতে পারবেন, বিএনপির এমন প্রস্তাবে একই ব্যক্তি বিরতি দিয়ে সর্বোচ্চ 3 বার প্রধানমন্ত্রী হতে পারবেন বলে নতুন প্রস্তাব দিয়েছে কমিশন। 2 consecutive terms একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত।
সব মিলিয়ে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায়। মত দ্বিমতের বিষয়গুলো চিহ্নিত করে জুলাই চার্টার বা অঙ্গীকারনামাও তৈরি করবে কমিশন। জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করবে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকনাবিহীন ম্যানহোল যেন রাজধানীবাসীর জন্য এক মরণ ফাঁদ। রাস্তায় চলাচলে অসতর্কতা কিংবা অজ্ঞতা থামিয়ে দিতে পারে যে কারো জীবনের গতি কিংবা বরণ করা লাগতে পারে পঙ্গুত্ব। নগরের অনেক এলাকায় অরক্ষিত ম্যানহোলগুলোতে প্রায়শ ঘটছে নানা দুর্ঘটনা। দীর্ঘদিন নগরীর সড়ক অলিগলিতে এমন চিত্র দেখা গেলেও এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের। রাজধানীতে ম্যানহোলে পড়ে একজন বিদেশি রাষ্ট্রদূতের পা ভাঙার ঘটনা একসময় আলোড়ন সৃষ্টি করেছিল। নগরীর রাস্তায় এমন নানা দুর্ঘটনা ঘটেছে হরহামেশাই। দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর মুগদা এলাকায় রাস্তার পাশে জমে আছে পানি, পাশেই দেখা মিলছে ঢাকনাবিহীন সব ম্যানহোলের। এভাবেই সড়কের অনেক ম্যানহোলই অরক্ষিত। বর্ষায় ভারী বৃষ্টি হলেই ভয়ঙ্কর রূপ ধারণ করে ঢাকনাবিহীন এসব ম্যানহোল। দুর্ঘটনার শিকার হন পথচারীরা। মাসখানেক ধরে ম্যানহোলটা খোলা, আমরা এলাকাবাসী বাসটা দিছিলাম, বাসটাও এখন নেই। অনেক ভোগান্তি হয়, কারণ হচ্ছে ঢাকনাগুলো না থাকলে ছোট ছোট গাড়িগুলো পাস হয় না। মাদকাসক্ত ও পেশাদার চোরেরা রাতের আধারে এসব ঢাকনা খুলে নিয়ে যায়, আর দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। কর্তৃপক্ষের নীরব ভূমিকায় ক্ষুব্ধ নগরবাসী। ভিতরে একটা নিয়ে গেছে গা, এনেকের একটা নিয়ে গেছে গা, বাড়িওয়ালারা পজিশন নেয় কিন্তু থাকে না। এর ভিতরে অনেক পানি হয়, পিছলে হয়ে যায়, তার কারণে আমি একদিন দৌড়ে আসতে গিয়া পায়ের ভিতর ব্যথা পাইছি, এখন হাঁটুর ভিতর দাগ আছে। স্ল্যাবগুলো মানে মেরামত করলে ভালো হয় না। তবে সম্প্রতি ঢাকনাবিহীন ম্যানহোল মেরামত ও নতুন ঢাকনা লাগানোর কাজ হাতে নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। মুগদা গার্মেন্টস গলি এলাকায় চোখে পড়ে এমন কার্যক্রম। 5 তারিখের পরে ম্যানহোলের ঢাকনাগুলো চুরে নিয়ে গেছে, মানুষের অনেক সমস্যা হতো। কাজ ধরছে 2-3 দিন হয় আর কি। কভারগুলো ওয়াসাকে কমপ্লেন করার পরেও এখানে লাগানো হয়নি। রোডের এই 11টা ম্যানহোলই পুরোটাই ক্লিয়ার করে দিব, যেখানে যেখানে যে সমস্যা আছে। ম্যানহোলে ঢাকনা চুরির জন্য মাদকাসক্ত ও টোকাইদের দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এজন্য জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দিচ্ছেন তারা। আমরা এটা নিয়মিত মনিটরিং করছি এবং যখন যেটা আমাদের নলেজে আসছে আমরা নিজেরা চোখে দেখে অথবা অন্যের মাধ্যমে তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ চলমান আছে। আমরা চেষ্টা করছি যেভাবে সিটিজেনকে সর্বোচ্চ সেবা দেওয়া যেতে পারে, সেই সঙ্গে ওনাদেরকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। রাজধানীর সড়কের রক্ষণাবেক্ষণে সিটি কর্পোরেশনের কার্যকর পদক্ষেপ ও যথাযথ তদারকি নিশ্চিত করার দাবি নগরবাসীর। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। স্বর্ণালংকার এখন নিম্ন ও মধ্যবিত্তের ক্রয় সীমার বাইরে। দফায় দফায় দাম বেড়ে এখন ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,72,000 টাকা ভরি। বিক্রেতারা বলছেন চড়া দামের কারণে এখন কমেছে স্বর্ণের বিক্রি। বিশ্লেষকদের মতে বিশ্ব যখনই অস্থিতিশীল হয় তখনই বাড়তে থাকে স্বর্ণের চাহিদা ও দাম। এ অবস্থায় স্বর্ণের বাজার স্থিতিশীল রাখতে এ খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ তাদের। অলংকার হিসেবে স্বর্ণের চাহিদা এদেশে আবহমান কাল থেকেই ছিল। নারী অলংকার হিসেবে যেমন স্বর্ণ ব্যবহার করে, তেমনি এটি একই সঙ্গে নিরাপদ বিনিয়োগও। কিন্তু গেল কয়েক বছর ধরে মূল্যবান এ ধাতুর দাম এতটাই বেড়েছে যে এখন নিম্নবিত্ত তো দূরের কথা, মধ্যবিত্তও স্বর্ণালংকার কেনার কথা ভাবতে ভয় পান। স্বর্ণের বাজার অনেক বাড়তি, আর আমগো মতো মধ্যবিত্ত ফ্যামিলি আমগো কিনা সম্ভব না। আগে যদি কিনতাম তো আগে আমি বেশি পেতাম পরিমাণে গোল্ডের পরিমাণটা, কিন্তু এখন তার ওই পরিমাণটা পাচ্ছি না। প্রয়োজনও থাকে, শখও থাকে। ভরিতে যদি 8-10 হাজার টাকা বেড়ে যায়, এটা তো অবশ্যই একটা প্রভাব পড়ে। শখটাকেও তখন আমরা আমাদের লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে হয়। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী দেশে এখন ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের দাম 1,72,486 টাকা, আর সবচেয়ে কম দরের সনাতনী স্বর্ণের দামও ছাড়িয়েছে 1,16,000 টাকা ভরি। স্বর্ণকাররা বলছেন দাম বেড়ে যাওয়ায় কমেছে তাদের বিক্রি। ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে। সবচেয়ে বড় কারণই হচ্ছে গোল্ডের দাম বৃদ্ধির কারণে ক্রেতা শূন্য হচ্ছে। আর যাদের নিতান্তই প্রয়োজন, বিয়ে শাদিতে গোল্ড লাগবেই, সেই তুলনায় তারা সামান্যতম গোল্ড পাচ্ছে। এখন বেচা কিনা দাম বাড়াতে একটু মানে বেচা কিনা কম, অনেক কম, অর্ধেকেরও কম। কিন্তু প্রশ্ন হলো মূল্যবান এ ধাতুর দাম কেন এত বাড়ছে? বিশ্লেষকরা বলছেন বিশ্ব যখনই অস্থির হয় তখনই স্বর্ণে বিনিয়োগ বাড়ে। সাম্প্রতিক সময়ে ডলারের দরপতনের কারণে বড় বড় বিনিয়োগকারী, এমনকি অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সম্পদ স্বর্ণে বিনিয়োগ হিসেবে রাখছে। তার প্রভাবেই বাড়ছে এর চাহিদা ও দাম। বিশ্ব পরিস্থিতির উপর
গ্লোবাল আমি যদি বলি ভূ রাজনৈতিক অবস্থা এবং মূল্যস্ফীতি সমস্ত কিছু বিশ্ব অর্থনীতির সংখ্যা এই জায়গাগুলো যদি বিবেচনা করেন তাহলে তার সাথে স্বর্ণের দামের একটা সম্পর্ক রয়েছে। পৃথিবী যখন অস্থিরতার দিকে যায় মানুষ তার নিরাপদ সম্পদ হিসাবে স্বর্ণ বেছে নেয়। এই অবস্থায় স্বর্ণের দেশীয় বাজার স্থিতিশীল রাখতে এ খাতে আরও বেশি করে বিনিয়োগ করা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আর প্রয়োজন সরকারের নীতি সহায়তা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। অবশেষে আলোর মুখ দেখছে চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। 1 যুগ ধরে ভূমি অধিগ্রহণ, বিনিয়োগ জটিলতা, নকশা সংশোধন এবং অর্থায়ন সমস্যায় এই প্রকল্পটি শুধু কাগজে কলমে সীমাবদ্ধ ছিল। আংশিক ভূমি বুঝে পাওয়া ছাড়া দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। তবে এবার কাজটি সম্পন্ন করার বিষয়ে প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বঙ্গোপসাগর উপকূলীয় আউটার রিং রোডের লাগোয়া পতেঙ্গা হালি শহরের প্রায় ২৫০০ একর ভূমিতে গড়ে উঠবে আগামীর বন্দর খ্যাত বে টার্মিনাল। চট্টগ্রাম বন্দরের বিকল্প বন্দর হিসেবে প্রস্তাবিত বে টার্মিনালে ২০২৬ সালেই অপারেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে রহস্যজনক ধীরগতির কারণে নির্মাণ কাজ শুরু দূরের কথা, প্রাথমিক প্রক্রিয়াও শেষ হয়নি। ২০১৩ সালে নেওয়া পরিকল্পনায় কিছু ভূমির সংস্থান ছাড়া তেমন অগ্রগতি হয়নি। তবে এবার কাজটি সম্পন্ন করতে একনেক অনুমোদনের পর অবশেষে আলোর মুখ দেখছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। মেগা প্রকল্পটি পুরোদমে চালু হলে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের উপর থেকে অনেকাংশে কমবে চাপ। ৬ কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালে ২৪ ঘন্টা জাহাজ নোঙর করতে পারবে। ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, ইভেন চায়না, ইভেন থাইল্যান্ড, ইভেন মায়ানমার, এই সব দেশের মালামাল এবং কার্গোগুলো কিন্তু আমাদেরকে টার্গেট করেই আগাতে হবে। আমাদের কিন্তু এখনো অনেক কিছু মানদাতা আমলের সিস্টেম রয়ে গেছে। আমাদেরকে এই জায়গাগুলোতেও কিন্তু একটু ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, মানে যুগোপযোগী করার প্রয়োজন আছে। দেশের ইতিহাসে সর্ববৃহৎ $৮০০ কোটি বিদেশি বিনিয়োগ হচ্ছে এই প্রকল্পে। বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি সম্পাদনের পর শুরু হবে চ্যানেল খনন ও ব্রেকওয়াটার নির্মাণের কাজ। আমরা বিশ্ব ব্যাংক থেকে একটা লোন এগ্রিমেন্ট আমরা করব, তো এটার প্রক্রিয়া প্রায় শেষ। আমরা খুব সহসাই এই অ্যাক্সেস চ্যানেল এবং ব্রেকওয়াটারের কাজ শুরু করতে পারব। ২০২৮ সালের মধ্যে শেষ হবে ব্রেকওয়াটার ও চ্যানেল নির্মাণ এবং ২০৩১ সালের মধ্যে জাহাজ নোঙর করতে পারবে বে টার্মিনালে। কন্টেইনার ও পণ্য উঠানো নামানোর 3টি টার্মিনাল নির্মাণ হবে। এর মধ্যে একটি নির্মাণ করবে পোর্ট অফ সিঙ্গাপুর ও অন্যটি দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। টাঙ্গাইলের ভুয়াপুরে নিয়ম বহির্ভূতভাবে সরকারি পুকুর সংস্কার ও গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা সহকারী কমিশনারের বিরুদ্ধে। আর এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে গালিগালাজ করেন ওই কর্মকর্তা। ক্ষমতার অপব্যবহার করে গাছ কাটা প্রকল্প বাস্তবায়ন করায় ক্ষুব্ধ স্থানীয়রা। টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভায় চলছে নানা উন্নয়ন কাজ, এর মধ্যে উপজেলা ভূমি অফিস সংস্কার অন্যতম। তবে অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের বাবা বীর মুক্তিযোদ্ধা চানমিয়াকে সভাপতি করে নিজেই এ কাজ বাস্তবায়ন করছেন সহকারী কমিশনার তারিকুল ইসলাম। পুকুরে সংস্কারের নামে বন বিভাগের অনুমতি ছাড়াই অর্ধশত বছরের গাছ কাটার অভিযোগও আছে তার বিরুদ্ধে। বিধি ভেঙে নিজেই বনে গেছেন ঠিকাদার। এইভাবে যদি কেটে ফেলে পরিবেশের একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষদের ছায়া পাচ্ছে, সেটার থেকে বঞ্চিত হচ্ছে। এই গাছগুলা কাটার বিষয়ে আমরা জনসাধারণ বা ছাত্র কেউই অবগত নয়। তাদের স্বইচ্ছাকৃতভাবে যেভাবে মন চাচ্ছে সেভাবে গাছ নিধন করছে। প্রকল্পের সভাপতির দাবি গাছ কাটা সহ সব বিষয়ে জানেন সহকারী কমিশনার। আর বন বিভাগ বলছে গাছ কাটার বিষয়ে লিখিত আবেদন পায়নি তারা। আমরা তো জানি যে ওই যে গাছ কাটলে পারমিশন লাগে বন বিভাগে। আমি অবশ্য বলেছি ওই এসিডেন্ট সাহেব বন বিভাগের সাথে যোগাযোগ করছিলেন হয়তো। ইউনো মহোদয় বললেন যে কিছু ডালপালা ছাঁটাই করছেন, না এরকম আমরা কোনো অ্যাপ্লিকেশন পাইনি। সরকারি কর্মকর্তার আইন অমান্য করা কাম্য নয় বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৃক্ষরোপণ করা দরকার, সেখানে বৃক্ষ কর্তন করা এটা মোটেই চলে। এটা কি উদ্দেশ্যে করছে আমরা জানি না,
তো কাজটি ঠিক নিয়ম সিদ্ধ হয়েছে বলে আমার মনে হয় না। তো এটা পরিবেশের উপরেও একটা বিরূপ প্রভাব পড়বে। এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে খারাপ ব্যবহার করেন সহকারী কমিশনার। আপনার এই সমস্ত ফালতু ভিডিও দেওয়ার আমার সময় নাই। আপনার মন যা মন চায় আপনি লিখেন যান। নিউজের বড় অভাব হয়ে গেছে না আপনার দালালের বাচ্চা। প্রায় 3,40,000 টাকার এই টিআর প্রকল্পের মধ্যে শ্রমিকদের দৈনিক হাজিরা দেয়া হয়েছে 30,000 টাকা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। চীনের আকাশে উঠছে রং বেরঙের ঘুড়ি। দেখেই মনে হচ্ছে রংতুলিতে আঁকা রঙিন কোনো ক্যানভাস। শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় 42তম ওয়েফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। ঘুড়ির রাজধানী হিসেবে খ্যাত পূর্ব চীনের শানডং প্রদেশে শুরু হয় এই আয়োজন। সৌন্দর্য উপভোগ করতে চীনের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে হাজারো দর্শনার্থী। ঘুড়ি শিল্পকর্মের জন্য অনেক আগে থেকে বিখ্যাত চীনের শাংডং প্রদেশের ওয়েংফ্যাং শহর। 1984 সালের 1 এপ্রিল শুরু হয় ওয়েংফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। 1988 সালে ঘুড়ির রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয় শহরটিকে। চীনের শাংডং ওয়ার্ল্ড কাইট পার্কের মূল আকর্ষণের মধ্যে ছিল 30 মিটার ব্যাসের একটি বিশাল হাঙর, ড্রাগন, বাঘ, বিমান এবং অ্যানিমেশন চরিত্রের আকর্ষণীয় সব আকৃতির ঘুড়ি। এই প্রাণবন্ত এবং সৃজনশীল ডিজাইনের ঘুড়িগুলো চীনের আকাশকে রঙিন করে তোলে, যা বিশ্বজুড়ে ভ্রমণ উৎসাহীদের আকর্ষণ করে। এবারের উৎসবে সৌন্দর্য উপভোগ করতে চীনের বিভিন্ন এলাকা ও বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছেন হাজারো দর্শনার্থী। এই উৎসবে প্রতিযোগিতা করছে 51টি দেশ ও অঞ্চল থেকে মোট 257টি দল। এর মধ্যে রয়েছে ঘুড়ি প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, ক্রীড়া প্রতিযোগিতা, পর্যটন প্রচার এবং ব্যবসায়িক বিনিময়। ধারণা করা হয় 2000 বছরের বেশি আগে চীনে ঘুড়ি আবিষ্কৃত হয়েছিল, যেখানে ঐতিহ্যগতভাবে ঘুড়ি তৈরি হতো কাগজ, রেশম এবং উদ্ভিদতন্তুর মতো সহজলভ্য সব উপকরণ দিয়ে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।